ওকে, সো গ্র্যাভিটেশন চ্যাপ্টারে আমরা লাস্ট দিন হচ্ছে জি এর ভ্যারিয়েশন নিয়ে ডিসকাস করছিলাম। একটু যদি রিক্যাপ করি যে জি এর ভ্যালুগুলো অ্যাকচুয়ালি এক এক জায়গায় এক একভাবে চেঞ্জ হয়। যেমন আমি যদি সারফেস থেকে, আর্থের সারফেস থেকে এইচ হাইট উপরে উঠি, তখন আমার জি এর ভ্যালুটা এভাবে চেঞ্জ হয় যে জি প্রাইম ইজ ইকুয়াল টু, আমার সারফেসে যদি জি এর ভ্যালু নর্মাল জি হয় তখন জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর ওভার আর প্লাস এইচ হোল স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আছে। আর সেকেন্ডটা হচ্ছে আমি যদি আর্থের সারফেস থেকে একটা ডেপথে যাই, এইচ ডেপথে যাই, তখন জি এর ভ্যালুটা এরকমভাবে চেঞ্জ হয় যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ ওভার আর। ওকে, তো এইটা, আর নর্মালি সারফেসে হচ্ছে জি এর ভ্যালু 9.8 বা 9, আরও প্রিসাইজলি বললে 9.80665। আমরা বলছিলাম যে এরকম একটা গ্রাফ, জি এর ভ্যালুটা এরকম একটা গ্রাফ মেনটেন করে। আমরা যদি জি ভার্সেস আর গ্রাফ আঁকি, যেখানে আর হচ্ছে আর্থের সেন্টার থেকে ডিস্টেন্স, তো তখন এই কার্ভটা দেখতে এরকম হয় যে প্রথমে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, অ্যান্ড দেন এটা হচ্ছে একটা এরকম কার্ভ। ওকে, যেখানে এই ফার্স্টের মানে এই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু যখন ক্যাপিটাল আর, দ্যাট ইজ সেন্টার থেকে আমি যখন ক্যাপিটাল আর বা আর্থের রেডিয়াস অ্যামাউন্ট ডিস্টেন্সে, দ্যাট ইজ আমি যখন আর্থের সারফেসে আসি, সেটাই হচ্ছে জি এর ম্যাক্সিমাম ভ্যালু। এগুলোর জন্য কেন, এগুলো কীভাবে চেঞ্জ হয় আমরা বলছিলাম শেল থিওরি, সেই শেল থিওরি আজকে প্রুফ করব আমরা। বিশাল বড় বড় প্রুফ, বাট হোপফুলি বুঝতে পারবো আর কি। এই জায়গাতে হচ্ছে জি এর অ্যাকচুয়াল ভ্যালু, আর এইখানে হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ ওভার আর, এই স্ট্রেট লাইনটা ফলোড হয়। এখান থেকে তুমি একটা সাজেশন পাচ্ছ যে একদম আর্থের সেন্টারে জি এর ভ্যালু হচ্ছে জিরো, রাইট? যখন আর এর ভ্যালু জিরো, জি এর ভ্যালুও জিরো। আর এইখানে যে ফর্মুলাটা ফলো হয় সেটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি টাইমস আর ওভার আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, আর এখানে ওই এইচ এর সাথে স্মল আর কিভাবে রিলেটেড, আর মাইনাস ক্যাপিটাল আর হচ্ছে এইচ, এই জায়গাতে আর মাইনাস ক্যাপিটাল আরটাই হচ্ছে অ্যাকচুয়ালি এইচ, সরি এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আর মাইনাস বা আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল আর। আর এইখানে এই কেজা এইচ এর সাথে আর এর রিলেশনটা হচ্ছে এরকম যে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইজ ইকুয়াল টু এইচ। সো এই গ্রাফটা আমাদের এমসিকিউতে প্রচুর আসে, আর এই গ্রাফটা মনে রাখলেই তুমি অ্যাকচুয়ালি বুঝবা যে কোথায় জি এর ভ্যালুটা কীভাবে চেঞ্জ হয়। এটা ছিল দুইটা জি এর ভ্যারিয়েশনের রিজন। আচ্ছা, তো এবার আমরা জি এর যে ভ্যারিয়েশনটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ভ্যারিয়েশন অফ জি, ভ্যারিয়েশন অফ জি ডিউ টু রোটেশন অফ আর্থ, ডিউ টু রোটেশন অফ আর্থ অ্যাট ডিফারেন্ট ল্যাটিটিউডস। ল্যাটিটিউড কি এটা একটু পরে বলতেছি, বাট আমরা দেখব যে এক একটা ল্যাটিটিউডে তোমার জি এর ভ্যালু ডিফারেন্ট হয়। সো এইটা আমরা ডিসকাস করব ক্লাস টাইমে। আমি বলবো খাতায় লেখার দরকার নাই, তুমি যতটা পারো বুঝে নাও, পরে জাস্ট সিম্পলি এটা ইয়া করো, মানে এই পিডিএফটা দেখে আবার তুলে ফেলবা, ঠিক আছে? বাট এখন যতটুক পারো বুঝো। ওকে, আচ্ছা, সো এখন আমরা দেখব যে ভ্যারিয়েশন অফ জি ডিউ টু রোটেশন অফ আর্থ, অ্যান্ড এটার পরেই আমরা শেল থিওরির প্রুফে চলে যাব। আচ্ছা, সো আমাদের এই টপিকটা হচ্ছে ভ্যারিয়েশন অফ জি ডিউ টু রোটেশন অফ আর্থ অ্যাট ডিফারেন্ট ল্যাটিটিউডস। সো আর্থ হচ্ছে একটা স্ফিয়ার, তো সেই স্ফিয়ারটা আমরা ড্র করলাম, অ্যান্ড আর্থ হচ্ছে রোটেট করতেছে তার অ্যাক্সিসকে সেন্টার করে, তো তার রোটেশনাল অ্যাক্সিস হচ্ছে এরকম। তো ল্যাটিটিউড হচ্ছে আমরা আমাদের কান্ট্রি হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়েডর রিজনে, তো এই আর্থের যে মাঝখানে যে জায়গাটা আছে এটাকে বলা হয় হচ্ছে ইকুয়েডর। ওকে, ইকুয়েডর। আর এই ইকুয়েডর থেকে আমি বিভিন্ন রিজনে যে যাচ্ছি সেই রিজনগুলোকে বলা যায় যে ওরা এই, মানে ইকুয়েডরটা হচ্ছে একটা হরাইজন্টাল লাইন, মানে এটা আর্থের চারপাশে আর কি, আর্থ তো একটা স্ফিয়ার, এটার এরকম চারপাশে হচ্ছে ইকুয়েডর,
এরকম। তো এইখান থেকে আমরা বিভিন্ন পজিশনে যে যাচ্ছি সেই জায়গাটা এই হরাইজন্টাল লাইনটার সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটাই হচ্ছে ল্যাটিটিউড। এই ল্যামডা দিয়ে আমরা হচ্ছে ল্যাটিটিউড বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, তো ধরো একজন হচ্ছে এই পজিশনে আছে, এখন আমি জানতে চাই যে এই পজিশনে তার উপর ইফেক্টিভ জিটা কত। এই পজিশনে একটা অবজেক্ট রাখলাম, তার উপর ইফেক্টিভ জিটা কত, সেটা কি এই ইকুয়েডরে রাখলে বা পোলে রাখলে যেরকম জি সেটার সাথে সেম হবে নাকি একটু ডিফারেন্ট হবে, আমরা এটা দেখব। ওকে, আচ্ছা, সো এইখানে যেটা হয় দেখো, আর্থ হচ্ছে কি রোটেট করতেছে এইভাবে, এইভাবে রোটেট করতেছে। সো এই অবজেক্টটা হচ্ছে এরকম একটা সার্কুলার পাথে রোটেট করতেছে, আর্থের সারফেসের উপর আছে, বাট তার রোটেশনটা হচ্ছে এইরকম। ওকে, আচ্ছা, এবার এই পোর্শনটা কত, আমার আর্থের অ্যাকচুয়াল রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, তাহলে এই অবজেক্টটা যেই জায়গায় আছে সেইখানে যে তার রোটেশনাল মোশন, সেই সার্কুলার পাথটার রেডিয়াস কত বলো তো, এটা কত হবে? এটা আর, এই পুরোটা হচ্ছে আর, এটা ল্যামডা, এটা ল্যামডা হইলে এটাও ল্যামডা, এইটুক কত? এটা হচ্ছে আর কজ ল্যামডা, সিম্পলি আর কজ ল্যামডা। আচ্ছা, আর একটু বড় করে এখানে লিখি, আর কজ ল্যামডা। এখন এই অবজেক্টটা যে রোটেট করতেছে, তো ডেফিনেটলি ওর একটা এখানে সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করতেছে, সেই সেন্ট্রিপিটাল ফোর্সটার জন্য ও রোটেট করতেছে। ওকে, আচ্ছা, এখন এখানে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা যে গেইন করতেছে, দেখো ওই সেন্ট্রিপিটাল ফোর্সটার কিন্তু আবার দুইটা কম্পোনেন্ট আছে, একটা আছে এই দিকে, আরেকটা আছে এই দিকে, তাই না? সো এই সেন্ট্রিপিটাল ফোর্সটার এই দিকে যতটুক কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা ক্রিয়েট হয়েছে কার জন্য? এই অবজেক্টটাকে আমাদের এই যে আর্থ, সেই আর্থ কিন্তু নিচের দিকে কন্টিনিউয়াসলি টানতেছে, তাই না? এই দিকে টানতেছে, আর আর্থের যে সারফেস, এই সারফেসটা হচ্ছে ওর উপর একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করতেছে, যেটাকে আমি বললাম এন। ওকে, সো এই আর, সরি, এই যে নিচের দিকে ওয়েট, মানে এই অবজেক্টটা ধরো এই অবজেক্টটার ম্যাস হচ্ছে এম, তাহলে তার অ্যাকচুয়াল ওয়েট হচ্ছে এমজি। সো এই দিকে কাজ করতেছে এমজি, আর উপরের দিকে কাজ করতেছে হচ্ছে এন। তো এই এমজি মাইনাস এন, এই দুইটা রেজাল্টেন্ট হিসেবেই আমি অ্যাকচুয়ালি এই যে আর, মানে এই যে একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করতেছে এইদিকে, সেইটার একটা কম্পোনেন্ট পাচ্ছি। আমি আরেকবার একটু গোছায় বলি, যে এই অবজেক্টটা এখানে যে রোটেট করতেছে, তার ডেফিনেটলি একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করতেছে, সেই সেন্ট্রিপিটাল ফোর্সটার এই দিকে যে কম্পোনেন্টটা, সেটা ক্রিয়েট হয়েছে কাদের জন্য? এই এমজি ফোর্স আর এই এন এর জন্য। ওকে, আচ্ছা, এবার এটা সমান কত লিখবো সেটাতে আসি। তো আমাদের এই অবজেক্টটা যে এখানে রোটেট করতেছে, সাপোজ আর্থের অ্যাঙ্গুলার মোশন, অ্যাঙ্গুলার যে ভেলোসিটি সেটা হচ্ছে ওমেগা। তাহলে বলতো যে আমরা এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের দুইটা, সেন্ট্রিপিটাল ফোর্সের দুইটা ফর্মুলা শিখছিলাম, কেউ বলতে পারবা এফসি সমান কত? সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়ালস কত লেখা যায়? দুইটা ফর্মুলা ছিল, যে ম্যাস যদি এম হয়, তারপর রেডিয়াস যদি সামথিং হয়, ভেলোসিটি যদি সামথিং হয়, তখন এফসি ইকুয়ালস হোয়াট? হ্যাঁ, এম ভি স্কোয়ার বাই আর। আর এটাকে একটু মডিফাই করে এভাবে লেখা যায় এম ওমেগা স্কোয়ার আর। এখানে ফর্মুলাটা ছিল এরকম, যে একটা অবজেক্ট যদি এরকম একটা সার্কুলার পাথে রোটেট করে, তার ম্যাস যদি এম হয়, আর তার এই সার্কুলার পাথের রেডিয়াস যদি আর হয়, আর তার অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয়, তখন ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে আমাদের অবজেক্টটার ম্যাস হচ্ছে এম, আর আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এটা কিন্তু সব জায়গায় ওমেগা, তাই না? আমরা জানি রোটেশন মোশনের ক্ষেত্রে যে কোনো জায়গাতেই ওমেগার ভ্যালুটা সেম। সো এম ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার, এখানে রেডিয়াসটা কত বলো তো এই সার্কুলার মোশনটার? আর কজ ল্যামডা, যেটা একটু আগে বের করে আসছি। সো এম ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা, এইটা হচ্ছে আমার সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা। আর এই সেন্ট্রিপিটাল ফোর্সটার এই দিকে কম্পোনেন্ট কত? এই যে এই দিকে ল্যামডা অ্যাঙ্গেলে এই দিকে কম্পোনেন্ট কত বলো তো? এফসি কাজ করতেছে এই দিকে, তাই না? সো ওইটার এই বরাবর উপাংশ বা কম্পোনেন্টটা কত? অ্যাঙ্গেল হচ্ছে ল্যামডা।
মানে এরকম এফসি একটা ভেক্টর, এই ডিরেকশনে তার কম্পোনেন্ট কত, যেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যামডা। এটা হচ্ছে এফসি কজ ল্যামডা। সো এই কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি কাদের জন্য ক্রিয়েট হচ্ছে, এই যে এমজি আর এই যে রিয়াকশন ফোর্স এন, তাদের রেজাল্টেন্ট। সো এই এমজি মাইনাস এন এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এফসি কজ ল্যামডা। ওকে, অর এটাকে বলা যায় এফসি হচ্ছে কত, এম ওমেগা স্কোয়ার আর। সো এম ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা ইন্টু কজ ল্যামডা ল্যামডা উইচ ইজ কজ স্কোয়ার ল্যামডা। হ্যাঁ মাহির বলো। এন এর মান বড় হইলে ও তো গ্রাউন্ডের উপর থাকতে পারতো না, তাই না? ও তো উড়ে চলে যেত, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এখান থেকে দেখো আমরা এন এর ভ্যালু বের করতে পারি। আমরা জানি যে আমাদের উপর গ্রাউন্ড যতটুকু রিয়াকশন ফোর্স দেয় সেটাই হচ্ছে আমাদের অ্যাপারেন্ট ওয়েট। সো এন ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আর এনটা হচ্ছে আমাদের কি অ্যাপারেন্ট ওয়েট, দ্যাট ইজ ওইখানে আমার ম্যাস এম, আর ওই জায়গায় যদি চেঞ্জড যে জি, সেটা যদি জি প্রাইম বলি, বা জি প্রাইম না বলে এটাকে অ্যাকচুয়ালি জি ল্যামডা বলা উচিত, যে ওই পজিশনে জি এর ভ্যালু হচ্ছে জি ল্যামডা। তো এই এম জি ল্যামডাটাই হচ্ছে কি এন, তাই না? আমার উপর গ্রাউন্ড যতটুকু রিয়াকশন ফোর্স দিবে আমার কাছে আমার ওয়েট ঠিক ততটুকুই মনে হবে। সো এই এনটাই সমান হচ্ছে, এই এন সমান হচ্ছে আমার এম জি ল্যামডা। সো এই এম জি ল্যামডা ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কোসাইন স্কোয়ার ল্যামডা। অ্যান্ড দেন আমি যদি বোথ সাইড থেকে এম কেটে দিই, তাহলে আমি পাবো জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কোসাইন স্কোয়ার ল্যামডা। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, এম জি ল্যামডাটা হচ্ছে দেখো, আমি একটা সারফেসের উপর দাঁড়ানো, ঠিক আছে? এটা ওই যে লিফট যখন পড়াইছিলাম নিউটনিয়ান মেকানিক্সে তখন দেখছো যে আমার কাছে আমার অ্যাপারেন্ট ওয়েট কত মনে হবে, মানে আমার রেফারেন্স ফ্রেম থেকে আমার কাছে মনে হবে যে এইখানে ধরো আমার ওয়েট হচ্ছে ডাব্লু প্রাইম একটু চেঞ্জড, আর সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার রেফারেন্স ফ্রেমে আমি দেখতেছি যে আমার উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে রিয়াকশন ফোর্স নর্মাল বা এন। সো এই এন সমান কি ল্যামডা প্রাইম, সরি ডাব্লু প্রাইম, আর ডাব্লুটা হচ্ছে কি আমার এম জি প্রাইম, কারণ আমার ম্যাথ তো চেঞ্জ হয় না, চেঞ্জ হয়েছে জি। সো ওইটাই এখানে লিখছি, বাট এবার প্রাইম দিয়ে না লিখে যেহেতু আমরা এক একটা ল্যাটিটিউডে আলাদা আলাদা ভ্যালু পাবো, দ্যাটস ওয়াই আমি এইভাবে লিখছি যে এটা হচ্ছে এম জি ল্যামডা। প্রাইমও লিখতে পারো, সমস্যা নেই। সো আমরা একটা ফর্মুলা পাইছি যে জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কোসাইন স্কোয়ার ল্যামডা। এই ফর্মুলাটা একদম টানা মুখস্থ রাখবা, জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ওকে, কয়েকবার লিখে এটা মুখস্থ করে ফেলবা, কারণ পরীক্ষার সময় তুমি এত টাইম পাবা না এটা ডিরাইভ করার। আচ্ছা, তো এই ফর্মুলা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই যে আর্থের রোটেশনের জন্য এক এক জায়গায় জি এর ভ্যালু কিন্তু ডিফারেন্ট, অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাটিটিউডে ডিফারেন্ট ভ্যালু। তো এই ফর্মুলাটা নিয়ে আমরা এবার একটু কয়েকটা কেস ডিসকাস করি। আমাদের ফর্মুলাটা হচ্ছে জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কোসাইন স্কোয়ার ল্যামডা। সো ইকুয়েডর রিজিয়নে ল্যামডার ভ্যালু কত? 0। ইকুয়েডরে ল্যামডা বা ল্যাটিটিউড অ্যাঙ্গেলটা হচ্ছে 0। সো এখানে জি ল্যামডা কত? জি অ্যাট 0 ডিগ্রি, এটা কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। দ্যাট ইজ ইকুয়েডর রিজিয়নে জি এর থেকেও জি এর অ্যাকচুয়াল ভ্যালু থেকে এটা একটু কম হয়, মানে ভ্যালুটা একটু কম হয়। ওকে, আর এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, ধরো জি এর অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 9.8065, আর ওমেগা হচ্ছে আর্থের ওমেগা কত? আর্থ হচ্ছে 2 পাই রেডিয়ান ক্রস করে ইন 24 আওয়ার্স। সেটা হচ্ছে আর্থের ওমেগা। আর আর্থের রেডিয়াস হচ্ছে 6.4 ইন্টু 10⁶। সো এটা ক্যালকুলেট করলে তুমি ইকুয়েডর রিজনে মডিফাইড জি এর ভ্যালুটা পাবা। ইনফ্যাক্ট আমাদের ইকুয়েডর রিজনে জি এর ভ্যালুটা একটু নর্মালের থেকে কম, বাট তুমি যদি এখান থেকে পোলে যাও, পোল রিজনে যাও, ওইখানে কিন্তু জি এর ভ্যালুটা বেশি।
কারণ পোলে হচ্ছে ল্যামডার ভ্যালুটা 90 ডিগ্রি। ওকে, সো এইখানে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে দেখো জি ল্যামডা মানে জি 90 ডিগ্রি কত আসে, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কোসাইন স্কোয়ার ল্যামডা। আমার ল্যামডা হচ্ছে cos 0 1 দেখে এখানে এটা লিখি নাই, বাট এখানে কোসাইন স্কোয়ার 90, এটা হচ্ছে 0, সো এটা আসবে সিম্পলি জি। ওকে, সো পোল রিজিয়নে অ্যাকচুয়ালি জি এর ভ্যালুটা বেশি, বুঝতে পারছি? সো অ্যাকচুয়ালি এইভাবে তুমি যে কোনো ল্যাটিটিউডের জন্যই জি এর ভ্যালুটা বের করতে পারবা। আর জি এর এই অ্যাকচুয়াল ভ্যালুটা এটা 9.80065 না লিখে জাস্ট সিম্পলি 9.8 লিখো যদি ম্যাথে আসে। তো তোমাকে ম্যাথে এরকম জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি অ্যাট 30 ডিগ্রি ল্যাটিটিউড। একটা কান্ট্রি আছে যেটা হচ্ছে 30 ডিগ্রি ল্যাটিটিউড পজিশনে, ওইখানে জি এর ভ্যালু কত। তো তুমি তখন এভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবা যে G30 ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কোসাইন স্কোয়ার 30। সো জি এর যে কয়টা রিজনে ভ্যারিয়েশন হতে পারে সেটা আমরা ডিসকাস করলাম। আর ইনফ্যাক্ট এই রোটেশনের একটা ইম্প্যাক্ট তো আছেই, তাছাড়া আমাদের আর্থ কিন্তু একদম পারফেক্টলি স্ফিয়ার না, এইটা এই পোল রিজনে এমনিতেও একটু চাপানো। ওকে, তো দেখা যায় যে এই পোল রিজিয়নের রেডিয়াসটা একটু কম হয়, এমনিতেও একটু কম এইটার থেকে। এই R1টা হচ্ছে R2 থেকে ছোট, এমনিতেও পোলের জি এর ভ্যালুটা বেশি হয় কারণ R1 হচ্ছে ছোট, রেডিয়াসটা যেহেতু কম ওইখানে জি এর ভ্যালুটাও বেশি। আর এখানে রেডিয়াস যেহেতু বেশি জি এর ভ্যালু এমনিতেই কম, আবার রোটেশনের জন্য আরও একটু কমে যায়, যে এটা হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, এখন তোমাকে যদি একটা কোশ্চেন করি যে আর্থ আর্থ তোমার মানে ডেইলি কত আওয়ারে একদিন হলে তুমি আর্থের সারফেস থেকে ছিটকায় যাবা, বুঝতে পারছো? মানে আর্থ তো এখন যেই স্পিডে রোটেট করে আমরা ওর সারফেসে ঠিক মতো থাকতে পারি, বাট আর্থ ডেইলি কত স্পিডে ঘুরলে মানে ডেইলি কত ঘন্টায় একদিন হইলে তুমি আর্থের সারফেস থেকে ছিটকায় যাবা। তুমি ধরো ইকুয়েডরে আসো, তো তখন তুমি যদি ছিটকায় যাও তখন তোমার উপর ইফেক্টিভ জিটা কি হবে, 0, কারণ ও তখন তোমাকে আর টানতেছে না, তুমি তখন লেভিটেট করা স্টার্ট করবা। সো তখন G0 ভ্যালু কত হবে, 0 হবে, আর সেটা হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইকুয়াল 0। সো এখান থেকে তুমি জি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর লিখতে পারো, আর এখান থেকে আরও লিখতে পারো ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার জি ওভার আর, অ্যান্ড দেন ওমেগা হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই, ধরো দিনে হচ্ছে টি আওয়ার্স, সো 2 পাই ডিভাইডেড বাই টি ইন্টু 3600 ইজ ইকুয়াল টু রুট ওভার জি হচ্ছে 9.8 আর রেডিয়াস হচ্ছে 6.4 ইন্টু 10⁶। সো আমি যদি এটা ক্যালকুলেট করি টি এর ভ্যালু, না তো, সো এক্স ইজ ইকুয়াল টু কত আসে দেখো, মানে টি এর ভ্যালু কত আসে, 2 পাই ডিভাইডেড বাই 3600 ইন্টু রুট ওভার 6.4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 9.8। সো আর্থ যদি 1.41 আওয়ার্সে এক ডে হইতো আর্থে, তাহলে তুমি এইটার সারফেসের উপর থাকতে পারতা না, তুমি ছিটকায় চলে যেতা। ওকে, এত বেশি স্পিডে যদি রোটেট করতো, মানে মাত্র 1.41 আওয়ার্সে একদিন, তখন তুমি এখান থেকে ছিটকায় যাবা। ওকে, আচ্ছা, সো এটা খুব সিম্পল একটা ফর্মুলা। তো এখন জি এর ভ্যারিয়েশনগুলো আমরা বুঝতে পারলাম, এখন দেখব যে তোমার শেল থিওরি যে আমরা পড়ে আসছিলাম সেটার প্রুফগুলোতে আস্তে আস্তে যাব। তো সেটার আগে আমরা বেশ কিছু জিনিস একটু রিভিউ করে নিব, কারণ শেল থিওরি বোঝার জন্য অনেক কিছু দরকার, ইন্টিগ্রেশনও বুঝতে হয়, বাট আমি ট্রাই করব ইন্টিগ্রেশনগুলা সহজে বুঝাই দেওয়ার, মানে তোমরা যাতে বুঝতে পারো আর কি। ওকে, সো আমরা আগের কিছু জিনিস একটু রিভিউ করি। জি এর ভ্যালু নেগেটিভ হয় না, জি এর ভ্যালু কখনোই নেগেটিভ হয় না। একজন কোশ্চেন করছে এটা কখনোই নেগেটিভ হয় না।
আচ্ছা, শেল থিওরিতে যাওয়ার আগে আমাদের অ্যাকচুয়ালি আরো কয়েকটা জিনিস একটু দেখতে হবে, সেটাতে একটু পরে আসতেছি। হ্যাঁ, আর কেউ কিছু বলবা? ল্যামডা হচ্ছে ল্যাটিটিউড, দ্যাট ইজ তোমার ইকুয়েডর থেকে আমরা যখন অন্য কোনো রিজনে যাব তখন সেটা এই ইকুয়েডর লাইনটার সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটাই হচ্ছে ল্যামডা। আচ্ছা, সো এখন আমাদের ওই শেল থিওরি বোঝার আগে আমাদের বেশ কিছু জিনিস একটু রিভিউ করে নিতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা একটু এই ছোট একটা জিনিস ভেক্টর চ্যাপ্টারে একটু মনে করে আসি যে আমার কাছে যদি একটা ভেক্টর থাকে, ভি একটা ভেক্টর, তার ম্যাগনিটিউড হচ্ছে ভি, আর এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এই ভি এর এই দিকে কম্পোনেন্ট কত বলো তো? এই দিকে প্রজেকশন কত? ভি কস থিটা, আর এই দিকে ভি সাইন থিটা। ওকে, সো এইটুকু আমরা বুঝি, তাহলে আমরা এখান থেকে সামনের দিকে আগাই। আচ্ছা, তো এইটা যদি বুঝে থাকো, আমরা এখন দুইটা নতুন টপিক শিখবো, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। ওকে, সো আমাদের প্রথম টপিক হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, বা বাংলায় হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি জিনিসটা কি? তো এইটা অ্যাকচুয়ালি অনেকটা জি এর মতো, আমরা যে স্মল জি পড়ছি এক্স্যাক্টলি সেম আইডিয়াটাই, বাট একটু ডিফারেন্টলি বলা হয়। ওকে, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির আইডিয়া হচ্ছে যে আমার কাছে ধরো এখানে একটা ম্যাস আছে, একটা পয়েন্ট ম্যাস আছে, যেই ম্যাসটা হচ্ছে এম কেজি। তো এখন কথা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড একটা এমন একটা কনসেপ্ট যে ধরো আমরা যখন দুইটা অবজেক্টকে অনেক দূরেও রাখি, দেখা যায় সাথে সাথে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে, তাই না? এখানে কোনো ধরনের টাইম ল্যাগ নাই, মানে এমন না যে একটু পরে দুইটা অ্যাট্রাক্ট করছে, একদম সাথে সাথেই দুইটা অ্যাট্রাক্ট করে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে একটা ফিল্ড এক্সিস্ট করে, মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে একটা এমন একটা ফিল্ড যে ওইখানে যখনই তুমি কোনো ম্যাসকে রাখবা সে তার আশেপাশের সবাইকে তার দিকে টানবে। ওকে, যদিও গ্র্যাভিটেশনাল ফিল্ডের আইডিয়াটা এরকম না, এটা একটু তুমি যখন একটু অ্যাডভান্স লেভেলে পড়বা তখন দেখবা যে আসলে গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে একটা ফ্যাব্রিকের মতো, বাট ওই দিকে আমরা যাব না। আমরা হচ্ছে সিম্পলি এভাবে চিন্তা করব যে গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে এমন একটা জিনিস যে যে কোনো ম্যাসের চারপাশে একটা রিজিয়ন থাকে, তার চারপাশে সব দিকে একটা রিজিয়ন থাকে, এটা একদম ইনফাইনাইট পর্যন্ত আছে, যে এর মধ্যে যে কোনো আরেকটা অবজেক্টকে যদি তুমি আনো ওই অবজেক্টটাকে ও টান দিবে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ইনফিনিটি পর্যন্ত। দ্যাট ইজ একটা অবজেক্ট থেকে তুমি যত দূরেই আরেকটা অবজেক্টকে রাখো, প্রথম অবজেক্টটা সেকেন্ড অবজেক্টটাকে টান দিবে, আবার সেকেন্ড অবজেক্টটাও প্রথম অবজেক্টটাকে টান দিবে। আচ্ছা, তো এই গ্র্যাভিটেশনাল ফিল্ড, একটা অবজেক্ট হচ্ছে তার চারপাশে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকে, তো ওই অবজেক্টটার জন্য তার চারপাশে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কীরকম, মানে ওইটার ভ্যালু কীরকম, সেটার ইন্টেন্সিটিটা কীরকম সেটা মেজার করা যায়। তো সেই কোয়ান্টিটিটাকেই আমরা বলি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। আইডিয়াটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে এখানে একটা এম কেজি ম্যাস রাখবো, এই ম্যাসটাকে আমরা বলি ফিল্ড ক্রিয়েটিং ম্যাস, ফিল্ড ক্রিয়েটিং ম্যাস মানে এই ম্যাসটার জন্য ফিল্ডটা, বা এটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী ভর। দ্যাট ইজ আমরা বলতেছি যে এই এম কেজির অবজেক্টটার চারপাশে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ডেড, মানে ওর থেকে যত দূরেই যাও ওই ওই জায়গায় তুমি যদি আরেকটা অবজেক্টকে আনো ও তাকে অ্যাট্রাক্ট করবে। অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফিল্ডের আইডিয়াই এটা যে একটা অবজেক্টের চারপাশে যত দূর পর্যন্ত ও অ্যাট্রাক্ট করতে পারে সেটাই হচ্ছে ওর ফিল্ড। ওকে, তো অ্যাকচুয়ালি যে কোনো অবজেক্টেরই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইনফিনিটি পর্যন্ত এক্সিস্ট করে, যত দূরেই যাও না কেন ওর একটা ফিল্ড থাকবেই। আচ্ছা, সেটাকে বলা হয় ফিল্ড ক্রিয়েটিং ম্যাস। তো এইটার এই অবজেক্টটা থেকে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত
সেটা যদি আমরা মেজার করতে চাই, তো সেটা মেজার করার জন্য আমাদের ওই পয়েন্টটাতে, যেই পয়েন্টটাতে মানে এই অবজেক্টটা থেকে আমরা যে কোনো একটা ডিস্টেন্সে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি মেজার করতে চাচ্ছি, ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর, আর এই পয়েন্টটা হচ্ছে ক্যাপিটাল পি। এটা হচ্ছে একটা পয়েন্ট। আমি জিজ্ঞেস করলাম এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা কত। ওকে, আমি এখানে জিজ্ঞেস করলাম যে এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা কত। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি এক্সপ্রেস করা হয় হচ্ছে ক্যাপিটাল ই দিয়ে। তোমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ছো ক্লাস 9-10-এ, যে ক্যাপিটাল ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সিমিলারলি গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রেও এরকম একটা ইন্টেন্সিটির আইডিয়া আছে, অ্যান্ড এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। সো এই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা কি বোঝায়? এটা বোঝায় যে আমি যদি এই পি পয়েন্টে একটা 1 কেজি ম্যাস রাখি, ওই ম্যাসটাকে এই এম কেজির ম্যাসটা যত ফোর্সে টান দিবে, সেটাই হচ্ছে এই পয়েন্টের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউড। ওকে, আচ্ছা, সো আমরা এই ভেক্টরটার ম্যাগনিটিউডটা যদি লিখি, এই ভেক্টরটার ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি তুমি এভাবে লিখতে পারো, ই ভেক্টরের ম্যাগনিটিউড অর জাস্ট সিম্পলি ই ইজ ইকুয়াল টু, আচ্ছা, এম কেজির একটা ম্যাস আর ডিস্টেন্সে থাকা 1 কেজির একটা ম্যাসকে কত ফোর্সে অ্যাট্রাক্ট করবে বলো তো? জি ইন্টু এম ইন্টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। ওকে, সো এখান থেকে আমরা একটা সুন্দর ফর্মুলা পাচ্ছি যে জিএম বাই আর স্কোয়ার। এইটাই হচ্ছে ই এর ভ্যালু। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউডের ফর্মুলা হচ্ছে ই ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে সিম্পলি ই ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এখন এই ভেক্টরটা কোন ডিরেকশনে বলো তো? এই ভেক্টরটা কি এই দিকে নাকি এই দিকে? কোন দিকে? এই দিকে? এটা বলছো? ওদিকে না, দেখো এই ভেক্টরটা হচ্ছে এই দিকে, কারণ আমরা কি বলছি, ই হচ্ছে এই পয়েন্টে তুমি যদি একটা 1 কেজির ম্যাস রাখো, সেইটাকে আমার এই এম কেজি যত ফোর্সে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তো ওই ফোর্সটা কোন দিকে হবে? এই দিকে না? সো ই হচ্ছে এই দিকে কাজ করে, ই ভেক্টরটার ডিরেকশন হচ্ছে এই দিকে। সো আমরা যদি আর কেও একটা ভেক্টর হিসেবে ট্রিট করি আর ই কেও যদি একটা ভেক্টর হিসেবে ট্রিট করি, তাহলে বলা যায় ই আর আর এর ডিরেকশন হচ্ছে অপোজিট। দ্যাট ইজ ই ভেক্টরটাকে এভাবে লেখা যায় যে ই এর ম্যাগনিটিউড হচ্ছে জিএম ওভার আর স্কোয়ার, আর ই এর ডিরেকশন হচ্ছে আর এর উল্টা দিকে। দ্যাট ইজ আর এর উল্টা দিকের ভেক্টরটা আমি মাইনাস আর ক্যাপ দিয়ে লিখতে পারি, কারণ আমরা জানি যে যেই ডিরেকশনে আমি নিতে চাই একটা ভেক্টরকে, সেইটার ইউনিট ভেক্টর দিয়ে আমার মাল্টিপ্লাই করতে হয়। আর এখানে যেহেতু আমি আর এর উল্টা দিকে নিতে চাচ্ছি, আর এর উল্টা দিকের ইউনিট ভেক্টর হচ্ছে মাইনাস আর ক্যাপ। আর এখান থেকে আমরা ফার্দার এভাবে লিখতে পারি যে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস আর ভেক্টর, আর ক্যাপ মানেই তো আর ভেক্টর ডিভাইডেড বাই আর, সেটা হচ্ছে মাইনাস জিএম ডিভাইডেড বাই আর কিউবড আর ভেক্টর। সো এটা হচ্ছে ভেক্টর ফর্ম। এর ভেক্টর ফর্ম এভাবে লিখতে পারো। এমসিকিউতে আসে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ভেক্টর ফর্ম নিচের কোনটা, আর এটা হচ্ছে ওর সিম্পলি ম্যাগনিটিউড। এটাও ভেক্টর ফর্ম, মানে এটাকেই আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখছি। সো ই হচ্ছে এমন একটা ভেক্টর যেটা পজিশন ভেক্টর আর এর উল্টা দিকে কাজ করে। আচ্ছা, তো এবার এই জিনিসটাই আমরা একটু ডিফারেন্ট ওয়েতে বের করি, যে এই যে ই এর ফর্মুলাটা বের করলাম, এবার একটু ডিফারেন্ট কায়দায় বের করি। কেউ কোথাও না বুঝলে বইল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে এই যে 1 কেজির একটা ম্যাসকে রাখতেছি, এটা ইমাজিনারি। দ্যাট ইজ আমি রাখলে কতটুকু ফোর্স কাজ করতো, সেটা হচ্ছে ইন্টেন্সিটির ভ্যালুটা। সো আমরা বলতে পারি যে কোনো একটা ম্যাসের চারপাশে, মানে এরকম যে কোনো একটা ম্যাসের চারপাশে এরকম একটা ফিল্ড কাজ করে, মানে ওর দিকে এরকম কিছু অ্যারো। দ্যাট ইজ তুমি যখনই এখানে কোনো একটা ম্যাসকে আনবা, ও একটা ফোর্স ফিল করবে, মানে এই অবজেক্টটা ওকে একটা ফোর্সে টান দিবে। একটা অবজেক্টের চারপাশে এরকম একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকে। এটা ইনফ্যাক্ট দেখতে এরকম একটা ফ্যাব্রিকের মতো আর কি।
যে এইখানে তুমি চারপাশে যখনই কোনো একটা কিছুকে আনবা, ওই মার্বেল, ধর একটা মার্বেল, তো তখন এটা এরকম গড়ায় পড়বে, সো ওইটাই তোমার কাছে মনে হবে যে এটা অ্যাট্রাক্টেড হচ্ছে। ওকে, গ্র্যাভিটি কিন্তু এইভাবেই কাজ করে। আচ্ছা, সো এবার গ্র্যাভিটেশনাল ফিল্ডের এই ব্যাপারটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি, যে আমাদের এখানে একটা ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখি, যে এটা হচ্ছে একটা ফিল্ড ক্রিয়েটিং ম্যাস। তো আমার কাছে ধরো 1 কেজির ম্যাস নাই, সো আমি কি করলাম, আমার কাছে যেহেতু 1 কেজির ম্যাস নেই, আমি এইটা থেকে আর ডিস্টেন্সে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাচ্ছি এই পি পয়েন্টে। তো যেহেতু আমার কাছে 1 কেজির ম্যাস নাই, আমি কি করলাম, এইখানে m0 কেজির ম্যাস রাখলাম। তো এই m0 কেজিটাকে বলা হয় টেস্টিং ম্যাস, মানে এটা দিয়ে আমি টেস্ট করতেছি, বা বাংলায় হচ্ছে পরক ভর। সো এখন এই m0 কেজিকে আমাদের m কেজির অবজেক্টটা কত ফোর্সে টান দিবে সেটা আমরা বের করতে পারি। F ইজ ইকুয়াল টু gm m0 ডিভাইডেড বাই r স্কোয়ার্ড। ওকে, আর এটাকেও তুমি চাইলে একটু স্টাইল করে ভেক্টর ভার্সনে লিখতে পারো, F ইজ ইকুয়াল টু gm m0 ওভার r স্কোয়ার্ড নেগেটিভ r ক্যাপ, এভাবে লেখা যায়। আচ্ছা, তো এখন এখান থেকে দেখো m0 কেজির যখন একটা টেস্টিং ম্যাসকে রাখছি তখন ফোর্স কাজ করছে F, তাহলে 1 কেজির জন্য কত ফোর্স কাজ করবে? আচ্ছা, আবারও বলতেছি, এই চ্যাপ্টারে যা যা পড়াবো খুব ভালো মতো শিখবা, তাহলে এরপরে আমরা যে চ্যাপ্টারটা পড়বো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ওইটা বুঝতে তোমার হাইয়েস্ট 3 দিন লাগবে, কারণ ওইখানে এই জিনিসগুলাই আমরা জাস্ট ম্যাথকে চার্জ দিয়ে রিপ্লেস করে পড়াবো, একদম সেম। ওকে, আমি একটা লাইনও এদিক সেদিক করবো না, সেম এইটাই আবার ওইখানে লিখবো, ঠিক আছে? আচ্ছা, সো 1 কেজি ম্যাসের জন্য আমাদের ফোর্সটা কত হবে? F বাই m0, ইউনিটারি মেথড। আর আমাদের F কত? gm m0 ওভার r স্কোয়ার, এটাকে আমি m0 দিয়ে ডিভাইড করতেছি, সো এখান থেকে m0 আর m0 কাটা গিয়ে থাকবে gm বাই r স্কোয়ার। ওকে, সো আমরা তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড, এটাই তো ইন্টেন্সিটিটা, তাই না? এটাই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি। সো E ইজ ইকুয়াল টু লিখতে পারি gm ডিভাইডেড বাই r স্কোয়ার অর F বাই m0। দুইটা ফর্মুলা কিন্তু ডিফারেন্ট, মানে দুইটাতে m এর সিগনিফিকেন্স এক এক ধরনের। অনেক বইতে এরকম দুইটা ফর্মুলা দেওয়া, E ইজ ইকুয়াল টু gm বাই r স্কোয়ার আর E ইজ ইকুয়াল টু F বাই m, বাট এই দুইটা m কিন্তু ডিফারেন্ট। একটা m হচ্ছে ফিল্ড ক্রিয়েটিং ম্যাস আর একটা হচ্ছে টেস্টিং ম্যাস, এই জিনিসটা মাথায় ভালো মতো যাতে সেট হয়। ওকে, ওকে, সো এখান থেকে আমরা পেলাম E ইজ ইকুয়াল টু gm বাই r স্কোয়ার ইজ ইকুয়াল টু F বাই m0, আর এখান থেকে লেখা যায় F ইজ ইকুয়াল টু em0। দ্যাট ইজ, তোমাকে যদি আমি একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু দিয়ে দেই আর একটা টেস্টিং ম্যাসের ভ্যালু বলে দেই, তুমি তাহলে বের করতে পারবা ওই টেস্টিং ম্যাসটার উপর কত অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতেছে। আর তোমাকে যদি আমি একটা ফিল্ড ক্রিয়েটিং ম্যাস দিয়ে দিই আর তার থেকে সার্টেন একটা ডিস্টেন্সে তোমার ইন্টেন্সিটিটা বের করতে বলি, তখন তুমি এই ফর্মুলা দিয়ে সেটা খুব ইজিলি বের করতে পারবা। আচ্ছা, এইখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার যে E ইজ ইকুয়াল টু যেহেতু F বাই m0, তাহলে E এর ইউনিটটা কি হবে? E এর ইউনিট হবে, দেখো, F বাই m0, দ্যাট ইজ নিউটন পার কেজি। ওকে, নিউটন পার কেজি, দ্যাট ইজ 1 কেজিতে কতটুক ফোর্স অ্যাপ্লাইড হয় সেটা। অ্যান্ড এখান থেকে আমরা আরও পাই F ইজ ইকুয়াল টু em0। আমরা এটার একটু দুইটা ছোট ম্যাথ দেখব, আর এখানে যদি একটু ভেক্টর ওয়েতে লিখি তাহলে দেখো F যেদিকে, ইও কিন্তু ওই দিকেই, তাই না? সো এটাকে আমরা এভাবে লিখতে পারি F ভেক্টর ইজ ইকুয়াল টু m0 E ভেক্টর। সো ধরো এক জায়গায় এরকম একটা E আছে, এখন তুমি যদি একটা 1 কেজির টেস্টিং ম্যাস রাখো তাহলে Fটাও হবে কি, এটা সমান। আবার তুমি যদি ধরো 2 কেজির একটা টেস্টিং ম্যাস রাখো তখন এটা হবে কি 2E, দ্যাট ইজ ডাবল, তখন তোমার ফোর্স ভেক্টরটা হবে এরকম। ওকে, সো আই হোপ এই জিনিসগুলো বুঝতে পারতেছো। তো এখন আমরা একটু ম্যাথ দেখি, আর ইউনিটটাও আমরা মনে রাখবো, খুবই ইম্পর্টেন্ট। ইউনিট হচ্ছে নিউটন পার কেজি।
আচ্ছা, তো এবার জাস্ট সিম্পলি একটা ম্যাথ দেখি। আমাকে বলা হলো যে আমার এখানে একটা 5 কেজির ম্যাস আছে। তো সেই 5 কেজি ম্যাস থেকে 3 মিটার ডিস্টেন্সে একটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত? আমি অনেক সময় ভুলে এটাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলে ফেলতে পারি, একটু আমাকে বললো যে আমি এটা ভুলে ইলেকট্রিকটা বলছি, ঠিক আছে, কারণ দুইটা একদম সেম। আচ্ছা, সো 5 কেজি আর এটা হচ্ছে ই, তো ই ইজ ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। জি হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11, এম হচ্ছে 5, আর হচ্ছে 3, এত নিউটনস পার কেজি। আর ডিরেকশনটাও তুমি বলতে পারো, ডিরেকশন হচ্ছে এই দিকে। ওকে, আচ্ছা, এখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার যে ই এর ভ্যালুটা দেখো, এটা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার্ড। সো এখান থেকে আমি বলতে পারি ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। সো আমি যদি একটা ই ভার্সেস আর গ্রাফ ড্র করি, ই ভার্সেস আর গ্রাফ ড্র করি, সেটা দেখতে কিরকম হবে? এরকম। যত দূরে যাবা ফিল্ড ইন্টেন্সিটি ততই কমবে, বাট কখনোই জিরো হবে না। একটা জিনিসের এই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি একদম ইনফিনিটি পর্যন্ত আছে, মানে ওই অত দূরে গেলেও একটা অবজেক্ট রাখলেও সেটাকেও ও একটু হলেও অ্যাট্রাক্ট করবে। সো এটা হচ্ছে ই ভার্সেস আর গ্রাফ। এখানে ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। আচ্ছা, আর এত নিউটন পার কেজি, ইউনিটটা ইম্পর্টেন্ট, ইউনিট ভুল গেলে ম্যাথ অ্যান্সার কাটা। আচ্ছা, এবার আরেকটা ডিফারেন্ট ম্যাথ দেখি। যে আমি বললাম এইখানে অলরেডি একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড এক্সিস্ট করে, সেটা কার জন্য এক্সিস্ট করে? ধরো সেটা সানের জন্য বা আর্থের জন্য, সামহাও এটা এক্সিস্ট করে। এখন এই ফিল্ডে আমি যদি একটা 3 কেজির ম্যাসকে নিয়ে আসি, সেই অবজেক্টটা কত ফোর্স ফিল করবে? তো এই ম্যাচটা কি ফিল্ড ক্রিয়েটিং ম্যাচ নাকি টেস্টিং ম্যাচ বলো তো? এটা টেস্টিং ম্যাচ। এটা ফিল্ড ক্রিয়েটিং কিভাবে হয়? এখানে তো অলরেডি একটা ফিল্ড আগে থেকে আছে, তো আমি সেইখানে একটা 3 কেজির ম্যাচকে নিয়ে আসলাম টেস্ট করার জন্য, যে এখানে 3 কেজির একটা ম্যাচ আনলে এটা কত ফোর্স ফিল করে দেখি। তো এটা কি একটা টেস্টিং ম্যাচ না? এইটা হচ্ছে একটা ফিল্ড ক্রিয়েটিং ম্যাচ, আর এটা একটা টেস্টিং ম্যাচ। ওকে, আচ্ছা, তো এখন আমি এই 3 কেজির ম্যাচটা এনে দেখলাম যে ও হচ্ছে 9 নিউটন ফোর্স ফিল করতেছে। যেই এখানে 3 কেজি রাখি, দেখা যায় 9 নিউটন ফোর্স ওকে টানে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা আছে, তার ভ্যালু হচ্ছে ইজ ইকুয়াল টু এফ বাই এম নট, উইচ ইজ 9 ডিভাইডেড বাই 3, উইচ ইজ 3 নিউটনস পার কেজি। আর ডিরেকশনটা কোন দিকে? যেদিকে এই যে ফোর্স ফিল করছে, ওই ইন্টেন্সিটিটাও ওই দিকেই কাজ করবে। আচ্ছা, এবার আরেকটা ম্যাথ দেখা যাক। এই ম্যাথটা হচ্ছে যে এখানে আমি একটা 3 কেজির ম্যাচকে আনলাম এরকম একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে, মানে এখানে একটা ফিল্ড আছে বা একটা ফিল্ড ইন্টেন্সিটি আছে, যেটার ভ্যালু হচ্ছে 100 নিউটন পার কেজি। তাহলে এই ম্যাচটা কত ফোর্স ফিল করবে এখানে বলো তো? FM not 3 ইন্টু 100, হ্যাঁ 3 ইন্টু 100 নিউটন বা 300 নিউটন। সো এই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির আইডিয়া। আর কখনো যদি কোশ্চেন আসে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কোন পর্যন্ত কাজ করে, ইনফিনিটি পর্যন্ত, এটার এভাবে লেখা হয় যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ এক্সটেন্ডেড আপ টু ইনফিনিটি।
আচ্ছা, তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা শিখলাম, গ্রাফ দেখলাম, ম্যাথ দেখলাম, আর আরেক, ভাইয়া হ্যাঁ বলো। ভাই এখানে কি প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি এরকম কোনো টার্মস আছে এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ডে না নাকি না, শুধু ইনফিনিটি? ওরকম কোনো টার্ম নাই, এটা জাস্ট শুধু ইনফিনিটি, মানে একটা পয়েন্ট থেকে ইনফাইনাইট ডিস্টেন্স দূরে, ঠিক আছে। আচ্ছা, প্লাস মাইনাসের ব্যাপারটা বলা যায় ওই ডিরেকশনের উপর বেস করে, যে আমার হাতের বাম পাশে সব হচ্ছে মাইনাস আর হাতের ডান পাশে সব হচ্ছে প্লাস, বাট অ্যাকচুয়ালি ওইটা বলাটা না বলাটা সেম। ওকে, সো এই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির আইডিয়া। আর বুঝতেই পারতেছো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, যে এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। সো একটা জায়গায় যদি দুইটা ফিল্ড ইন্টেন্সিটি একসাথে কাজ করে তাহলে ডেফিনেটলি তাদের আমরা রেজাল্টেন্টটা নিব। তো ধরো এখানে দুইটা ফিল্ড ইন্টেন্সিটি কাজ করতেছে, একটা হচ্ছে 4 নিউটন পার কেজি আর একটা হচ্ছে 3 নিউটন পার কেজি, তারা পারপেন্ডিকুলারলি কাজ করতেছে। তো তখন রেজাল্টেন্টটা কোন দিকে হবে? এই দিকে। আর সেটা কত হবে? 5 নিউটন পার কেজি, পিথাগোরাস। আর কমপ্লেক্স সিচুয়েশনগুলো বুঝতেই পারতেছো, ওই যে আমরা ফোর্সের যেরকম রেজাল্টেন্ট বের করার ম্যাথ দেখছিলাম ওরকমই। ধরো এখানে কত, এইখানে একটা ম্যাথ আছে, এটা হচ্ছে 1 কেজি, এখানে আরেকটা ম্যাথ আছে, এটাও 1 কেজি, আর এখানে আরেকটা ম্যাথ আছে 1 কেজি। ওরা হচ্ছে একটা স্কোয়ারের 3টা ভার্টেক্সে আছে, মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার করে। তো তখন এই স্কোয়ারটার 4th ভার্টেক্সে যদি জিজ্ঞেস করা হয় 4th ভার্টেক্সে ইলেকট্রিক ফিল্ড, সরি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা কত, সেটা তুমি বের করতে পারবা খুব সহজেই। যে এই 1 কেজির ম্যাচটা এই পয়েন্টে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা শো করবে সেটা হবে এই দিকে, এটা ধরো E1 ভেক্টর। তারপর এইটা যেটা শো করবে সেটা হবে এই দিকে, E2 ভেক্টর। আর এইটা যেদিকে শো করবে সেটা হবে এদিকে। এই 3টা ভেক্টরের রেজাল্টেন্ট কত সেইটা বের করতে হবে। আমরা এই টাইপের ম্যাথ পরে গিয়ে দেখব, বাট ফর নাও তুমি এটা নিজের একটু বাসায় ট্রাই করে দেখতে পারো, যে যদি এরকম 1 মিটার 1 মিটার 1 মিটার একটা স্কোয়ারে আমরা 3টা ভার্টেক্সে 1 কেজির 3টা ম্যাচ রাখি, তখন এই পয়েন্টে তোমার রেজাল্টেন্ট গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা কত হবে। ওকে, খুবই সহজ বের করা, তো এটা বের করে আমাকে একটু জানাও। বাট এরকম ম্যাথ আমরা পরে ওই যে যখন ওয়ার্কশিটটা দিব ওইখানে এরকম ম্যাথ আমি নিজে আবার করে দিব, বাট এখন এটা বাসায় একটু ট্রাই করি, এটা একটা ভেক্টর প্রবলেম আর কি। ওকে, সো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির আইডিয়াটা আই হোপ বোঝা গেছে। এবার আসি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যদি জিজ্ঞেস করা হয়, বা এইটার আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি দুইটারই, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা বাংলায় হচ্ছে মহাকর্ষীয় বিভব। ওকে, তোমরা ইলেকট্রিক পোটেনশিয়াল পড়ছো, ভোল্টেজ কি এগুলা 9-10 হালকা পাতলা পড়ার কথা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে, বাট অনেকেরই আইডিয়াগুলো খুব ভেগ থাকে। তো আমরা ট্রাই করব প্রথম থেকেই এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা যে কোনো পোটেনশিয়াল, একটা ফিল্ডের পোটেনশিয়াল বের করা একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখবো, যে আমরা একদম ক্লিয়ারলি বুঝবো পোটেনশিয়াল মানে কি। ওকে, আচ্ছা, এটার আগে একটা কথা একটু বলে নেই, সেটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ আ কনজারভেটিভ ফিল্ড। এটা একটা সংরক্ষণশীল ক্ষেত্র। কনজারভেটিভ ফিল্ডে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এনার্জিটা অলওয়েজ কনজার্ভ থাকে, এটা হচ্ছে একটা সংরক্ষণশীল ক্ষেত্র। অ্যান্ড এখানে সুবিধা হচ্ছে যে এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভড। কনজারভেটিভ ফিল্ডে সবসময় এনার্জি হচ্ছে কনজার্ভ থাকে, আমরা ওয়ার্ক এনার্জিতে পড়ছিলাম। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে এরকম একটা কনজারভেটিভ ফিল্ড, অ্যান্ড যে কোনো কনজারভেটিভ ফিল্ডে একটা পটেনশিয়াল এনার্জি থাকে বা একটা পটেনশিয়াল থাকে। তো আমরা বোঝার ট্রাই করবো এই পটেনশিয়াল জিনিসটা কি। ওকে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল দিয়ে কি বোঝায়। তো এই পটেনশিয়াল জিনিসটা ডিফাইন করার জন্য
আমাদের এই যে এনার্জি ইজ কনজার্ভড কথাটা আছে, এইটা একটু ভালো মতো খেয়াল করতে হবে। তো আমাদের এনার্জি, টোটাল এনার্জি হচ্ছে অলওয়েজই কনস্ট্যান্ট, মানে কনজার্ভড, মানে এটা চেঞ্জ হয় না। টোটাল এনার্জি হচ্ছে কনজার্ভড। আর যে কোনো কনজারভেটিভ ফিল্ডে একটা পটেনশিয়াল এনার্জি থাকে। সো এখানে যদি দুইটা অবজেক্ট থাকে, একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টের অ্যাকচুয়ালি দুইটা এনার্জি আছে। আমরা জানি মেকানিক্যাল এনার্জি হচ্ছে দুইটা সেগমেন্টে ডিভাইডেড। একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা ইপি দিয়ে লিখি ইউজুয়ালি, বাট এখন আমরা এটাকে ক্যাপিটাল ইউ দিয়ে লিখব। ইউ আর ইপি একই কথা, মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। এটা কিন্তু পটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি না, এটা কিন্তু জাস্ট গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, লাস্টে কিন্তু এনার্জি কথাটা নাই। আচ্ছা, সো ইউ বা ইপি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর কে দিয়ে আমরা বুঝাবো, কে বা ইকে দিয়ে আমরা বুঝাবো কাইনেটিক এনার্জি। সো একটা কনজারভেটিভ ফিল্ডে একটা অবজেক্টের টোটাল এনার্জি হচ্ছে কনজার্ভ থাকে। ওকে, সো আমরা অনেকেই পটেনশিয়াল এনার্জি জিনিসটা বুঝি না। তো এটা অ্যাকচুয়ালি একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। আমি সবসময় এভাবে বলি যে আসলে পটেনশিয়াল এনার্জি হচ্ছে একটা অবজেক্ট কতটুকু ওয়ার্ক করে সেটার একটা ইন্ডিকেশন। ওকে, সো এটা একটু পরেই বুঝতে পারবা যে এই যে টোটাল এনার্জি হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির সাম। সো এই টোটাল পটেনশিয়াল এনার্জি আর টোটাল কাইনেটিক এনার্জিটা অলওয়েজই কনস্ট্যান্ট থাকবে। এখন আমি যদি বোথ সাইডে ডেল নেই, ডেল মানে হচ্ছে চেঞ্জ। সো ডেল অফ ই which is ডেল অফ ইউ প্লাস কে। এখন ডেল মানে হচ্ছে চেঞ্জ কত, কোনো একটা কোয়ান্টিটির চেঞ্জ কত। সো ই যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডেফিনেটলি তার কোনো চেঞ্জ নাই। সো ডেল ই কত, 0। আর এখান থেকে আমরা ফার্দার লিখতে পারি এই যে ডেলকে হচ্ছে দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট করা যায়। সো ডেল ইউ প্লাস কে, এটা হচ্ছে ডেল ইউ প্লাস ডেল কে। সো এখান থেকে আমরা পাই 0। ওকে, তার মানে একটা অবজেক্টের টোটাল পটেনশিয়াল এনার্জির চেঞ্জ প্লাস টোটাল কাইনেটিক এনার্জির চেঞ্জ গ্র্যাভিটেশনাল ফিল্ডে অলওয়েজ 0। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, আমি ওই যে ডেলের লাইনটা বুঝতে পারিনি ঠিক মতো। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এই ইকুয়েশনটার বোথ সাইডে ডেল অ্যাপ্লাই করছি। তো এখন এনার্জিটা যদি অলওয়েজই কনস্ট্যান্ট থাকে, ডেল মানে হচ্ছে কি কোন একটা জিনিসের চেঞ্জ। ধরো একটা লাইন, একটা রড আগে হচ্ছে 1 মিটার ছিল, এরপর সে হচ্ছে 1.5 মিটার হয়ে গেছে। তো এটা হচ্ছে তার x1, লেংথ হচ্ছে x1, এটা হচ্ছে x2। তাহলে ডেল এক্স মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল which is 0.5। বুঝছো? তো এখানে আমরা ওইটাই করছি যে এই কোয়ান্টিটিটার চেঞ্জ কত। তো চেঞ্জটা হচ্ছে 0, কারণ ও একটা কনস্ট্যান্ট ভ্যালু, ও ডেফিনেটলি কখনোই চেঞ্জ হবে না। সো ডেল ই ইজ ইকুয়াল টু 0, আর ই হচ্ছে আবার ইউ প্লাস কে। সো ডেল ইউ প্লাস কে ইকুয়াল 0। আর ডেলটাকে আমরা ডিভাইড করে দিতে পারি দুইটাতে। এটা একটু চিন্তা করলেই বুঝবা কেন ডিভাইড করা যায়। এটা হচ্ছে ডেল ইউ প্লাস ডেল কে ইকুয়ালস 0 লেখা যায়। সো এইখান থেকে দেখো তো পটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ, এইটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়, মাইনাস ডেল কে, তাই না? তার মানে আমরা এইখান থেকে পটেনশিয়াল এনার্জির একটা ডেফিনেশন দিতে পারি যে একটা কনজারভেটিভ ফিল্ডে একটা অবজেক্টের কাইনেটিক এনার্জির যতটুক চেঞ্জ, সেইটার নেগেটিভ ভ্যালুটা হচ্ছে পটেনশিয়াল এনার্জির চেঞ্জ। ধরো একটা অবজেক্ট এরকম একটা কনজারভেটিভ ফিল্ডে আছে, ধরো গ্র্যাভিটি ফিল্ডে আছে, আর কোনো ফোর্স এখানে নাই। তো ওর কাইনেটিক এনার্জি প্রথমে ছিল 10 জন, একটু পরে ওর কাইনেটিক এনার্জি হয়েছে 5 জন। তাহলে ওর কাইনেটিক এনার্জির চেঞ্জটা কত, 5 মাইনাস 10, দ্যাট ইজ মাইনাস 5 জুল। তাহলে ওর পটেনশিয়াল এনার্জির চেঞ্জ কত, এটার মাইনাস, দ্যাট ইজ 5 জুল। সো পটেনশিয়াল এনার্জি আইডিয়াটাই এরকম যে কাইনেটিক এনার্জি যতটুক চেঞ্জ হয় তার নেগেটিভটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জির চেঞ্জটা। সবাই এইটুক বুঝছি? কারো যদি কনফিউশন থাকে বলতে পারো। আচ্ছা, এবার ওয়ার্ক এনার্জি থিওরেমে কি পড়ছিলা বলো তো, চ্যাপ্টার 5-এ ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে বলো তো কেউ একজন? ওয়ার্ক এনার্জি থিওরেম একটু মনে করে দেখো, ওয়ার্ক এনার্জি থিওরেম এটা কি ছিল? যে একটা অবজেক্টের উপর
তুমি যদি ওয়ার্ক করো সেই ওয়ার্কটা কিসের সমান? কাইনেটিক এনার্জি মানে তাদের এনার্জি ডিফারেন্সের সমান। কাইনেটিক এনার্জি চেঞ্জের সমান। ওকে, সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ই কে বা ডেল কে, এখন আমরা যেহেতু কে দিয়ে বলতেছি, বাট ওয়ার্ক এনার্জি থিওরামটা হচ্ছে যে তুমি যতটুকু মানে ওই অবজেক্টের উপর যতটুকু ওয়ার্ক করা হবে সেটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জির চেঞ্জ। ওকে, সো এই ডেলকে সমান তাহলে ডাব্লু, সো এখান থেকে আমি বলতে পারি মাইনাস ডাব্লু। আচ্ছা, এই ওয়ার্কটা কে করতেছে, কোন ফোর্স করতেছে বলো তো? এই যে ওয়ার্কটা আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডে আছি, দ্যাট ইজ এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স ছাড়া আর কোনো ফোর্স নাই। সো এই ওয়ার্কটা কে করতেছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। সো এটাকে আমরা বলবো এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই, এগুলো তো সবই আগে পরে আসছিলাম ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, সো আমরা এখান থেকে তাহলে একটা সুন্দর আইডিয়া পাচ্ছি যে পটেনশিয়াল এনার্জির চেঞ্জ হচ্ছে, মানে যে দুইটা পজিশন, ধরো এই একটা পজিশন এ আর এই একটা পজিশন বি, এখান থেকে এখানে যাব, এই দুইটা পজিশনে যাওয়ার ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি চেঞ্জটা হচ্ছে এইখান থেকে এখানে যেতে যতটুক ওয়ার্ক করছে গ্র্যাভিটি তার নেগেটিভ। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে পটেনশিয়াল এনার্জির ডেফিনেশন। তো এখন এইখান থেকে তাহলে আমরা পটেনশিয়াল কীভাবে মানে পটেনশিয়াল এনার্জি থেকে কীভাবে পটেনশিয়াল বের করা যায় সেটার একটা ফর্মুলা শিখব। সো এই পর্যন্ত কারো কনফিউশন আছে কিনা একটু বলো, যে পটেনশিয়াল এনার্জির চেঞ্জ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক। ওকে, সো আমরা তাহলে পরের পেজে যাই। সো আমরা একটু আগে শিখলাম যে কোনো একটা অবজেক্টের একটা কনজারভেটিভ ফিল্ডে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। ওকে, আচ্ছা, এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অর গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, সো এইটাকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি, মানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি চেঞ্জ। এটা যেহেতু ডেল দেওয়া আছে, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি চেঞ্জ। আচ্ছা, বাট আমরা যেই টপিকটা পড়তেছি সেটার নামের পরে কিন্তু কোনো এনার্জি নেই, এটা হচ্ছে জাস্ট গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। সো শুধু পটেনশিয়াল যদি বলে সেটা মিন করে যে আমরা 1 কেজির জন্য এই জিনিসটাকে দেখতেছি, দ্যাট ইজ এই ডেল ইউকে আমরা একটা ওই যে টেস্টিং ম্যাচ যেটা এম নট দিয়ে ডিভাইড করতেছি, এটা একটু পরেই বুঝতে পারবা। সো এই ডেল ইউ ডিভাইডেড বাই এম নটটাই হচ্ছে ডেল ভি, দ্যাট ইজ চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, আর সেটাকে ডেল ভি দিয়ে লেখা হয়, মানে এটা হচ্ছে একটা ভোল্টেজ, আমরা জানি ভোল্টেজকে আমরা ভি দিয়ে লিখি। সো ডেল ভি ইজ ইকুয়াল টু ডেল ইউ বাই এম নট, আর ডেল ইউ বাই এম নটকে আমরা লিখতে পারি মাইনাস ডাব্লু বাই এম নট। মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি যে পটেনশিয়াল মানে হচ্ছে ফর 1 কেজি, মানে যে কোনো ম্যাসের জন্য সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর 1 কেজির জন্য, সো এর জন্য এই যে এম নট দিয়ে আমি ডিভাইড করে দিছি, 1 কেজির জন্য সেটাকে আমি বলবো শুধু পটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। আচ্ছা, এইখান থেকে আমরা কিন্তু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ভি এর ইউনিট বের করতে পারি। এটার ইউনিট কি হবে বলো তো? সাম ওয়ার্ক ডিভাইডেড বাই ম্যাস। তো এটা কি কি লেখা যায় ইউনিটটা? জোল পার কেজি। জুল পার কেজি, অর আমরা এটাকে ভোল্টও লিখতে পারি, ভোল্ট। ওকে, আচ্ছা, তো এখন এখান থেকে তাহলে আমরা একটা ডেফিনেশন পাইলাম যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের চেঞ্জ এইটা সমান হচ্ছে গ্র্যাভিটি ওই অবজেক্টের উপর যত ওয়ার্ক করবে ডিভাইডেড বাই ওই অবজেক্টটার ম্যাস, কারণ ওই অবজেক্টটা 1 কেজির হইতে হবে। সো
আমি যদি এম নট কেজির ম্যাস নিয়ে কাজটা করি তখন আমার ওইটা দিয়ে আবার ডিভাইড করে ভ্যালুটা আনতে হবে। আচ্ছা, সো এই আইডিয়াটা ইউজ করে আমরা এখন আমাদের পটেনশিয়ালের ফর্মুলাটা বের করব। তো একটা স্ট্যান্ডার্ড আছে, একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমরা তো এটা চেঞ্জটা মেজার করি, তাই না? তো স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে ভি অ্যাট ইনফিনিটি, মানে একদম ইনফিনিটিতে একটা অবজেক্ট থেকে ইনফিনিট ডিস্টেন্সে পটেনশিয়ালের ভ্যালু হচ্ছে 0 ভোল্ট অর 0 জুল পার কেজি, একদম ইনফিনিটিতে। সো এইটা একটু মাথায় রেখে আমরা এরপর ফর্মুলাগুলো বের করব, ঠিক আছে? আর এইটুক আমরা একটু মনে রাখবো যে ডেল ভি হচ্ছে -w/m0, গ্র্যাভিটি যতটুক ওয়ার্ক করে সেটা ডিভাইডেড বাই অবজেক্টার ম্যাস, আর তার সামনে একটা মাইনাস, এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এর চেঞ্জ। আচ্ছা, সো পরের পেজে যাই। সো এবার আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ফর্মুলাটা প্রপারলি ডিরাইভ করব। দেখো, অ্যান্ড এগুলো সবই কিন্তু বইয়ে আছে, আমি কিন্তু বইয়ের বাইরের একটা জিনিসও পড়াচ্ছি না। সো এগুলো তোমার জানাটা নেসেসারি, আর তুমি এটা যত ভালো মতো বুঝবা স্ট্যাটিক ইলেকট্রিসিটি তত ভালো মতো বুঝতে পারবা, কারণ ওইখানে এই সেম জিনিসগুলা ম্যাসের জায়গায় চার্জ দিয়ে আমি আবার রিপিট করব।